এই নেট সমস্যার জন্য কেটে গেছিল, নেট সমস্যার কারণে কেটে গিয়েছিল। আবার একটু হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দাও, এই প্রাইভেট ব্যাচের প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিয়ে দাও যারা জয়েন হয়েছো। লিঙ্ক আবার হচ্ছে দিয়ে দাও একটু। আমাদের একটু হচ্ছে নেটওয়ার্ক সমস্যা হয়েছিল। ওকে, এখন ক্লিয়ার আছে কিনা একটু জানাও যে এখন হচ্ছে ক্লিয়ার আছে কিনা, একটু জানাও যে এখন ক্লিয়ার আছে কিনা। ওকে, ক্লিয়ার আছে। ঠিক আছে, ক্লিয়ার থাকলে তাহলে আমরা আবার স্টার্ট করতেছি, ওইখান থেকে স্টার্ট করব। কিন্তু অনেকে জয়েন ছিল, আমি একটু আবার শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু আবার একটু শেয়ার করে দাও, আবার একটু শেয়ার করে দাও যারা হচ্ছে জয়েন হয়েছিল। টেলিগ্রাম গ্রুপে একটু দিয়ে দাও, যারা টেলিগ্রাম গ্রুপে আসো লিঙ্কটা কপি করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দাও, ওইখানে ম্যাক্সিমাম স্টুডেন্টস আছে। আমাদের ফিজিক্স সেন্টার্সের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, ফ্রি টেলিগ্রাম গ্রুপ, এখানে দিয়ে দাও। আর প্রাইভেট ব্যাচের সবগুলা গ্রুপে দিয়ে দাও। ওকে, অল ক্লিয়ার, তাহলে আমরা স্টার্ট করব। দেখো আর একটু সময় নিব, 70+ চলে আসছে, আর একটু সময় নিব যাতে হচ্ছে আমরা আবার স্টার্ট করতে পারি। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে যেই জায়গায় ছিলাম একটু শেয়ারটা করে দাও, মেসেঞ্জার যেই কয়টা গ্রুপ আছে সব গ্রুপে দিয়ে দাও। আর ফ্রেন্ডসদেরকে মেনশন করার দরকার নেই, টাইম নষ্ট হবে। যার যার ক্লাস করার ওরা নিজ দায়িত্বে চলে আসবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এই যে ডিভি ইকুয়াল টু মিউ নটের মান এককটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিউ নটের এককটা কি? তাহলে একক হচ্ছে টেসলা মিটার পার এম্পিয়ার, টেসলা মিটার পার এম্পিয়ার, বা এটাকে আমরা বলতে পারি ওয়েবার পার মিটার পার এম্পিয়ার, ওয়েবার পার মিটার পার এম্পিয়ার। এইটা হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের ওয়েবার পার এম্পিয়ার পার মিটার। মানটা হচ্ছে কত? এইটার মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, 4 পাই ইন্টু 10⁻⁻7, 10⁻⁻7। এখনো 100 আসে নাই, তার মানে অনেকেই হচ্ছে জানে না, একটু জানায় দাও যে ক্লাস আবার স্টার্ট হয়েছে। ওকে, ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে মিউ নটের মান হচ্ছে আমাদের টেসলা মিটার পার এম্পিয়ার, ওয়েবার পার মিটার পার এম্পিয়ার। এইখান থেকে এই দুইটা তথ্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুইখান থেকে মেনশন ডান, শেয়ার ডান। ওকে, তাহলে এইটুকু এই অধ্যায় খুবই লিমিটেড পড়া, খুবই লিমিটেড পড়া, এবং লিমিটেড ভাবে পড়লেই আমাদের এখান থেকে কমন আসবে, কমন আসবে। তাহলে চুম্বক ক্ষেত্রের মান আছে, চুম্বক ক্ষেত্রের মান অনলি সূত্র পড়তে হবে, কোনো অঙ্ক আসবে না। ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের মান, মান অনলি সূত্র পড়তে হবে, অনলি সূত্র। তাহলে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে অনলি সূত্র, অনলি সূত্র। অনলি সূত্র বলতে আমাদের কি কি সূত্র আছে? একটা হচ্ছে সরল পরিবাহী, ঠিক আছে, আমাদের এখান থেকে একটা আছে হচ্ছে সরল পরিবাহী, সরল পরিবাহী। তাহলে সরল পরিবাহীর ক্ষেত্রে আমাদের চুম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, 2 পাই এ। আরেকটা আছে আমাদের বৃত্তাকার পরিবাহী, বৃত্তাকার পরিবাহী। এইখান থেকে চুম্বক ক্ষেত্রের মান আছে আমাদের কত বলো? মিউ নট এন আই ডিভাইডেড বাই 2 আর, 2 আর, বৃত্তাকার পরিবাহী। আরেকটা চুম্বক ক্ষেত্রের মান আছে, শুধু সূত্র পড়বা এখান থেকে, শুধু সূত্র, মেডিকেলে কিন্তু সূত্র আছে, সমীকরণ আসে, সমীকরণ আসে। তাহলে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য, ইলেকট্রনের ঘূর্ণনের জন্য, ইলেকট্রনের ঘূর্ণনের জন্য আমাদের এই যে চুম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই ইন্টু ইভি ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই বি হচ্ছে ইলেকট্রনের বেগ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ। তাহলে এই তিনটা চুম্বক ক্ষেত্রের মান, একটা হচ্ছে সুজা পরিবাহীর ক্ষেত্রে, একটা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে, আর একটা ইলেকট্রনের ঘূর্ণনের ক্ষেত্রে, ইলেকট্রনের ঘূর্ণনের ক্ষেত্রে।
ঠিক আছে, তাহলে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য মোট কি চুম্বক প্রবেশ্যতা, মিউ নট হচ্ছে, হ্যাঁ, চুম্বক প্রবেশ্যতা, ঠিক আছে। মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা, এটা হচ্ছে আমাদের মিউ নটের মান। মানটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, মান এবং এককগুলা এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও, এইখান থেকে এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা আর একটু দ্রুত জানাও, যে আমাদের হঠাৎ করে ক্লাস কেটে গিয়েছে, একটা ক্লাসের মাঝখানে কেটে গেলে একটু ঝামেলা। ওকে, এরপরে আমরা এখন একটু দেখব যে হচ্ছে বল আছে কি কি, চুম্বক কি কি বল আছে, হ্যাঁ, চুম্বক কি কি টাইপের বল আছে, বলগুলো আমরা শীট থেকে পড়ি, দেখো যেহেতু লিখতে সময় লাগে, এই যারা স্ক্রিনশট নেওয়ার স্ক্রিনশট নিয়ে নিও। চুম্বক ক্ষেত্রে সৃষ্ট বল, এই বলগুলো আমাদের শুধু কি পড়তে হবে, অনলি সমীকরণ পড়তে হবে। চুম্বক ক্ষেত্রের বলগুলোরও শুধুমাত্র সমীকরণ, মেডিকেলে আসতে পারে শুধু সমীকরণ। তাহলে চুম্বক ক্ষেত্রের সৃষ্ট বলগুলোর মধ্যে দেখো, গতিশীল চার্জের জন্য F ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা, তাহলে আমি এই ভিবি সাইন থিটাকে লিখতে পারি বি ক্রস বি। তাহলে 180 ডিগ্রিতে আমাদের বা 0 ডিগ্রিতে হবে কি, সমান্তরাল হইলে এটা কি হবে, শূন্য হবে, আর 90 ডিগ্রিতে সবচেয়ে বেশি হবে। সরল পরিবাহীর ক্ষেত্রে কি হবে, ILB সাইন থিটা বা এল ক্রস বি। এই সাইন থিটা, এবি সাইন থিটাকে আমি লিখতে পারি এ ক্রস বি, এবি সাইন থিটাকে আমি সবসময় লিখতে পারি এ ক্রস বি, এটা ভেক্টর থেকে পড়ে আসছি। তাহলে এল বি সাইন থিটা মানে এল ক্রস বি। তাহলে এই যে ক্রস গুণফল সবচেয়ে বেশি হয় 90 ডিগ্রিতে, এবং ক্রস গুণফল শূন্য হয় 180 বা 0 ডিগ্রিতে। তাহলে এইটা হচ্ছে সরল পরিবাহীর ক্ষেত্রে ILB সাইন থিটা, গতিশীল চার্জের ক্ষেত্রে কিউ ভিবি সাইন থিটা, এবং আমাদের হচ্ছে কখন শূন্য হবে, কখন সবচেয়ে বেশি হবে, এটাও দেখলাম। বলের আরো দুইটা টাইপ আছে, একটা হচ্ছে দুইটা সমান্তরাল পরিবাহী, মানে এই যে এই ধরনের পরিবাহী, একটাতে I1 যাচ্ছে, একটাতে I2 যাচ্ছে। যদি একই দিকে প্রবাহ হয়, একই দিকে I1 I2 যায়, তাহলে বল হবে আকর্ষণধর্মী। যদি বিপরীত দিকে যায় তাহলে বল হবে বিকর্ষণধর্মী। এবং এই বলের মান হচ্ছে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই এ, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই এ ইনটু হচ্ছে কত, এল। যদি বলে একক দৈর্ঘ্যে, তাহলে সেই ক্ষেত্রে এল এর মান কত দিবা, 1। শুধু সূত্র পড়বা, আমি আগে বলছি শুধু সূত্র পড়বা। এবং তোমরা জানো কিনা যে এই সূত্র থেকে জিএসটিতে গতবার আসছে 20-21, জিএসটিতে এই সূত্রের সবগুলা মান দেওয়া ছিল, শুধু এফ বের করতে বলছে। এটা জিএসটি 20-21 কোশ্চেন, মানে এইবারের কোশ্চেন। তাহলে এই সূত্রটাও আমাদের কি বলো, ইম্পর্টেন্ট। তাহলে সমান্তরাল পরিবাহীর ক্ষেত্রে বলের সূত্র কি, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই এ ইনটু এল, 2 পাই ইনটু এল। এই যে এটা হচ্ছে স্টার লরেন্জ বল মানে হচ্ছে কিউ ই প্লাস ভি ক্রস বি, এইটুকু অনেক ইম্পর্টেন্ট। লরেন্জ বলের সমীকরণটা অনেকবার আসছে, এবং ডিউতে আসছে 19-20 আসছে। এখন দেখো এই যে ভি আর বি তো ক্রস গুণফল যখন সমান্তরাল হয় তখন কিন্তু ক্রস গুণফল শূন্য হয়ে যায়। তাহলে এই যে ভি আর বি যদি সমান্তরাল থাকে, তাহলে লরেন্জ বল হবে তড়িৎ বল হয়ে যাবে, অর্থাৎ F ইকুয়াল টু কিউই। এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 আসছিল, এবং অনেক জায়গায় লরেন্জ বলের সূত্রটা আসে, সমীকরণ নিচের কোনটি লরেন্জ বলের সঠিক সমীকরণ, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এইটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও, যে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে কিনা, লরেন্জ বল, তারপরে তড়িৎ, এই দুইটা সমান্তরাল পরিবাহী, গতিশীল চার্জ, সরল পরিবাহী, 4টা বল শিখছি। কয়টা শিখলাম, 4টা। তাহলে বল শিখছি 4টা, চুম্বক ক্ষেত্রের সমীকরণ শিখছি 3টা। তাহলে এটা শিখছি 4টা, আর এটা শিখছি আমরা 3টা, ঠিক আছে। এটা হচ্ছে আমরা 3টা শিখছি। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। ওকে, ক্লিয়ার বাই ক্লিয়ার, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা দেখব হল ভোল্টেজের সমীকরণ, আমাদের অত লাগবে না, আমাদের হল ভোল্টেজের সমীকরণ থেকে আসে না, তবে কোশ্চেন আসবে চুম্বকত্ব থেকে, বিচ্যুতি বিনতি, ঠিক আছে, বিচ্যুতি বিনতি এইগুলা থেকে হচ্ছে আমাদের কোশ্চেন সবচাইতে বেশি আসবে। এখন দেখো আমাদের এইখান থেকে কিছু ইম্পর্টেন্ট থিওরি আছে, এই থিওরিগুলো আমরা একটু আগে দেখব, যে চুম্বকত্ব, বিচ্যুতি, বিনতি। এই যে দেখো, ভৌগোলিক অক্ষের সাপেক্ষে ভূচুম্বকীয় অক্ষ 18 ডিগ্রি কোণ করে থাকে, এটা অনেক জায়গায় আসছে,
যে ভৌগোলিক অক্ষের সাথে ভূচুম্বকীয় অক্ষ কত ডিগ্রি কোণ করে থাকে, 18 ডিগ্রি। 18 ডিগ্রি। এবং দুইটা মেরু আছে, উত্তরকে বলা হয় নীল আর দক্ষিণকে বলা হয় লাল। তাহলে এই যে এটাকে সহজ টেক্সাসের নীলা, নীলা। এবং এই দুই মেরুতেই বিনতির মান আমাদের কত বলো, বিনতির মান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি বা π/2, এটা আমরা পরে আসতেছি। তাহলে দেখো ভৌগোলিক অক্ষ আর ভূচুম্বক অক্ষ কত ডিগ্রি কোণ থাকে, 18 ডিগ্রি। এবং দুই মেরুকে একটাকে বলা হয় নীল আর একটা বলা হয় লাল, তার মানে উত্তর থেকে দক্ষিণ নীলা, নীলা। ওকে, এখন দেখো এখানে আমাদের একটা বিষয় আছে জ্যামিতিক দৈর্ঘ্য আর একটা চুম্বক দৈর্ঘ্য। এটা যদি আমি একটু সহজ ভাষায় বুঝাই, তাহলে এই চুম্বকের এইখান থেকে এইটুকু মানে সাউথ থেকে নর্থ, এই দৈর্ঘ্যটুকুকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। আর এইখান থেকে কাটা কম্পাস দিয়ে যদি মাপো এটাকে বলবে জ্যামিতিক দৈর্ঘ্য। কাটা কম্পাস দিয়ে যদি মাপো তাহলে পুরাটারে বলবো জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য চুম্বক দৈর্ঘ্যের কত গুণ বলো? চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের 0.85 গুণ, 0.85 গুণ। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য যদি 100 হয়, চুম্বক দৈর্ঘ্য হবে 85। এই অঙ্কটাও দেখতে পারো, এই ধরনের অঙ্ক মেডিকেলে দিতে পারে। চুম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে এখান থেকে জ্যামিতিক দৈর্ঘ্য যদি 100 হয়, চুম্বক দৈর্ঘ্য হবে 85। জ্যামিতিক দৈর্ঘ্য যদি 10 হয়, চুম্বক দৈর্ঘ্য কত হবে? অ্যান্সার দাও। জ্যামিতিক দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে চুম্বক দৈর্ঘ্য কত হবে? চুম্বক দৈর্ঘ্য কত হবে? ক্লাসের উপস্থিতি আগে ভালো ছিল, 130-এর উপরে ছিল। এখন ওই যে ক্লাস কাইটে যাওয়াতে অনেকে চলে গেছে। আমি পেজ দেওয়া আবার শেয়ার দিয়ে দিচ্ছি, তবে ক্লাসটা পেজ থেকে শুরু করিনি, ক্লাসটা শুরু করেছি গ্রুপ থেকে। আসপেক্ট মেডিফিজিক্স, হ্যাঁ অবশ্যই আসপেক্ট মেডিফিজিক্স বুক পড়তে হবে, এটা থেকে সবই আছে। যারা বই তো পড়ছো তাদের তো হচ্ছে প্যারা নাই। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের, হ্যাঁ 8.5, 8.5, 8.5, ভেরি গুড। এই যে ভূচুম্বকের উপাদান আছে, উপাদান আছে 3টা। হ্যাঁ, ভূচুম্বকের উপাদান কয়টা? এটাও আসে, 3টা উপাদান আছে। একটা হচ্ছে বিনতি, একটা বিচ্যুতি, আর একটা চুম্বক প্রাবল্যের আনুভূমিক উপাংশ। লেখাগুলা প্রিন্ট কপি একটু ভালো আসে না, এই কারণে একটু ঝাপসা দেখা যাচ্ছে, তবে দেখা যাচ্ছে। দেখো এটা হচ্ছে বিনতি, এটা বিচ্যুতি, আর এটা চুম্বক প্রাবল্যের আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ। বিচ্যুতিটা হচ্ছে ভৌগোলিক আর চুম্বক মধ্যতলের মধ্যের কোণকে বিচ্যুতি বলে। বিচ্যুতির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ঢাকার বিচ্যুতি কত, 1/2 ডিগ্রি পূর্ব বা 1/2 ডিগ্রি ইস্ট, বা এটা হচ্ছে 0.5 ডিগ্রি ইস্ট, ইস্ট। ঠিক আছে, এটা ওই যে 2019-20 3-4টাতে আসছে, 3-4টে, এটা ইম্পর্টেন্ট, স্টার দিবা। ঢাকার বিচ্যুতি হচ্ছে 1/2 ডিগ্রি পূর্ব, 1/2 ডিগ্রি পূর্ব, 1/2 ডিগ্রি পূর্ব। আর ঢাকার বিনতি হচ্ছে 31 ডিগ্রি উত্তর, 31 ডিগ্রি নর্থ, 31 ডিগ্রি নর্থ। এটা হচ্ছে ঢাকার বিনতি। আর ঢাকার বিচ্যুতি কত, 1/2 ডিগ্রি পূর্ব বা 0.5 ডিগ্রি পূর্ব। আর বিনতি কোণ হচ্ছে একটা চুম্বককে যদি রাইখা দাও, এটা যদি অক্ষের সাপেক্ষে মানে মুক্তভাবে রাইখা দিলে যেই কোণ উৎপন্ন করে, এটারই বলা হয় বিনতি কোণ, এটারই বলা হয় কি বলো, বিনতি কোণ। তাহলে বিনতি কোণটা হচ্ছে আমাদের দুই মেরুতে হচ্ছে 90 ডিগ্রি বা π/2, দুই মেরুতে 90 ডিগ্রি বা π/2। এইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, এই যে যতটুকু এখন পড়াচ্ছি এইগুলা থেকে কোশ্চেন বেশি আসে মেডিকেলে। ঠিক আছে, তাহলে এই টপিক পুরাটাই হচ্ছে 100% স্টার দিয়ে রাখো। মানে এই যে আমাদের ফেরুচুম্বক, প্যারাচুম্বক, ডায়াচুম্বক, বিচ্যুতি, বিনতি, এগুলা 100% টপিক। মানে এখান থেকে মেডিকেলে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। ঠিক আছে, খুবই বেশি। তাহলে এইখান থেকে আমাদের হচ্ছে এই যে বিষুব রেখায় 0 ডিগ্রি, দুই মেরুতে বিনতি কোণের মান 90 ডিগ্রি। তাহলে বিনতি কোণের মানগুলা ইম্পর্টেন্ট, আবার বলতেছি। ঢাকাতে 31 ডিগ্রি, দুই মেরুতে 90 ডিগ্রি, বিষুব রেখায় 0 ডিগ্রি। আর বিচ্যুতি হচ্ছে ঢাকার ক্ষেত্রে 1/2 ডিগ্রি, 1/2 ডিগ্রি পূর্ব আর 31 ডিগ্রি উত্তর। খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ওকে, এখন দেখো, এখন দেখো আমাদের এই যে বিচ্যুতি বিনতির যে আনুভূমিক উপাংশ, তাহলে আনুভূমিক উপাংশটা হচ্ছে এইচ ইকুয়াল টু বি কজ ডেল্টা, ডেল্টা। আর এইটা হচ্ছে উলম্ব উপাংশ, উলম্ব উপাংশটা হচ্ছে আমাদের ভি, ভি ইকুয়াল টু এইচ, সরি এই ভি সাইন ডেল্টা, সাইন ডেল্টা। আর এইটা হচ্ছে আমাদের যদি ডেল্টা হয় তাহলে এইটা আমাদের ধরলাম বি, তাহলে বি এর মানটা হবে √a² প্লাস b²। এগুলা শুধু সূত্র মনে রাখবা। এইখান থেকে যদি তোমার অঙ্ক আসে মান সহ আসবে, এইটাই দিবে যে যদি আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ সমান হয় তাইলে তোমার বিনতি কোণের মান কত বলো, এই কোশ্চেনটাই দিবে যদি তোমাকে এখান থেকে দেয়। এবং এটা মনে রাখবা যে tan ডেল্টা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এইচ, ভি ডিভাইডেড বাই এইচ। তাহলে যদি দুইটাই সমান হয় তাহলে tan ডেল্টার মান 1, তাহলে টেনটা হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। যদি আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ সমান হয় ডেল্টা 45। এটা হচ্ছে 100% কোশ্চেন অল ইউনিভার্সিটির জন্য,
অল ইউনিভার্সিটির জন্য এই টপিক থেকে এই কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা অনেকবার আসছে, হিউজ। ঠিক আছে, 45 ডিগ্রিতে হচ্ছে আমাদের এই আনুভূমিক আর উলম্ব উপাংশ সমান। এবং মনে রাখবা এই 45 ডিগ্রিতে আর একটা তথ্য মনে রাখবা, বৃষ্টির বেগ আর ছাতার বেগ সমান। বৃষ্টির বেগ ও ছাতার বেগ সমান, এই কোশ্চেনটাও ভেক্টর থেকে আসে, ছাতার বেগ সমান। ঠিক আছে, 45 ডিগ্রিতে। ওকে ওকে, তাহলে এইখান থেকে আমরা মোটামুটি এগুলা দেখছি। আর এই যে এই বিষয়গুলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, ফেরু চুম্বক, প্যারা চুম্বক, ডায়া চুম্বক, শীট থেকেই পড়াচ্ছি। ফেরু চুম্বক হচ্ছে দেখো ডাবল গেটার, মিউ ডাবল গেটার 1, প্যারা চুম্বক শুধু গেটার 1, আর ডায়া চুম্বক লেস দ্যান 1। তার মানে ফেরু আর প্যারা এই দুইটা চুম্বক দ্বারা আকর্ষিত হয়, এটা বেশি আকর্ষিত, এটা কম আকর্ষিত। কিন্তু ডায়া চুম্বক একদম বিকর্ষণ করে, এইটাই সবচেয়ে বেশি আসে, যে চুম্বক দ্বারা বিকর্ষিত হয় কে? ডায়া চুম্বক পদার্থ। ডায়া চুম্বক পদার্থ তাহলে বেশি আকর্ষিত হয়, কম আকর্ষিত হয়, এটা বিকর্ষিত হয়। এইটার 20 বিন্দু আছে, শুধুমাত্র 20 বিন্দু আছে ফেরু চুম্বকে। 20 বিন্দু কি? যেই তাপমাত্রায় চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয় এটারে বলা হয় 20 বিন্দু। এই যে অনলি ফেরু চুম্বকের বৈশিষ্ট্য, চুম্বকত্ব নষ্ট হয় এবং চুম্বকটা প্যারা চুম্বকে পরিণত হয়। ফেরু থেকে প্যারা হয়ে যাবে, ফেরু থেকে কি হবে বলো? প্যারা হবে, প্যারা হবে। এইটাকে বলবো আমরা কি 20 বিন্দু। এবং এটা আর্ম ফোর্সে গতবার আসছে 20-21, যে লোহা 770 ডিগ্রি তাপমাত্রায় কোন পদার্থে পরিণত হবে? প্যারা চুম্বকে পরিণত হবে, এটা আসছিল আর্ম ফোর্সে। ঠিক আছে, তাহলে অনলি ফেরু চুম্বক। এবং কার মান কোনটা? এই যে দেখো, লোহার মান 770, নিকেলের মান 400, কোবাল্টের মান 1100। এটা এই যে অনেক জায়গায় আসে, ইম্পর্টেন্ট আছে। 20 বিন্দু শুধু এই তিনটারই বৈশিষ্ট্য, মানে ফেরু চুম্বকের। প্যারারও কোনো 20 বিন্দু নাই, ডায়ারও কোনো 20 বিন্দু নাই। চুম্বক গ্রহিতা প্রবণতা অনেক বেশি হবে এবং পজিটিভ হবে। এইটার প্রবণতাটা কম হবে তবে পজিটিভ হবে, এবং এইটার প্রবণতাটা হবে নেগেটিভ, ঋণাত্মক। চুম্বক প্রবণতা নাই বললেই চলে, এবং এই প্রবণতাটা হচ্ছে ঋণাত্মক, মানে বিকর্ষণ করবে। এখানে আর একটাও এই উদাহরণ পড়তে হবে, উদাহরণ আর আমি পড়াইলাম না, উদাহরণ পড়ে নিবা মাস্ট, উদাহরণ মাস্ট। এবং এখান থেকে উদাহরণ অনেক বেশি আসে। ফেরি চুম্বক পদার্থ কোনটা বলো? ফেরাইট, Fe3O4, ফেরাইট ইম্পর্টেন্ট। এন্টি ফেরি চুম্বক কোনটা? ম্যাঙ্গানিজ অক্সাইড, MnF2, MnO। এইগুলা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। বলো এই পর্যন্ত তোমাদের কোনো ঝামেলা টামেলা আছে কিনা? একদম অরিজিনাল পড়াশোনাই করাইতেছি, তোমরা কোচিং এ দাগানো বই পড়া যা পাইছো ভাই, এর চাইতে এই 1 ঘন্টার ক্লাসে অনেক বেশি পাবা। 1 ঘন্টার ক্লাসটাও যে কমপ্লিট করবা মনোযোগ দিয়ে, দেখবা যে ওর ফিজিক্স নিয়ে প্যারা নাই। ফিজিক্স নিয়ে আমি আগেও বলছি, ফিজিক্সে 20-20 উঠানো খুবই সোজা। যদি কোশ্চেন হচ্ছে তেরা বেরা কোশ্চেন না করে, তাহলে তেরা বেরা কোশ্চেন করার সম্ভাবনাও নাই, এবং গতানুগতিক কোশ্চেনই করবে। এবং আশা করি যে 20-20 তুলতে পারবা। যারা আমার ক্লাস করছো, ফ্রি ক্লাস, প্রাইভেট ক্লাস, সবাই 20-20 তুলতে পারবা ইনশাল্লাহ, প্যারা নাই। ওকে ওকে, এইখান থেকে আমাদের আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে শঙ্কর চুম্বক। শঙ্কর চুম্বকে 80% বা 0.8 ভাগ কার্বন থাকলে এটা স্থায়ী চুম্বকে তৈরি হয়। অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় কই? এইটা মেডিকেলের কোশ্চেন। অস্থায়ী চুম্বক, এই যে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় আমাদের মোটর জেনারেটর, এই বিষয়গুলোতে কি ব্যবহার করা হয় বলো? অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। অস্থায়ী চুম্বক এগুলো থিওরি পিডিএফ এ আছে, হ্যাঁ থিওরি পিডিএফ এ আছে। ঝামেলা আছে জেনারেটর। সেকেন্ড পার্ট থেকে কোশ্চেন কম হবে, ফার্স্ট পার্ট থেকে বেশি হবে, এটাই গতবার বা এই পর্যন্ত হয়ে আসছে। ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন যদি 12টা দেয়, সেকেন্ড পার্ট থেকে 8টা, অথবা এটা থেকে যদি 11টা দেয়, এটা থেকে 9টা, এরকম হবে। এরকম মানে 11, 12, 8 বা 11, 9, এটাই হয় আসলে সাধারণত। ফার্স্ট পার্ট থেকে বেশি দেয়, 1-2টা বেশি দেয়। ওকে ওকে, তবে আমি যেই যে অধ্যায়গুলো 100% দিছি, যেমন গতিবিদ্যা থেকে কোশ্চেন আসবেই, চলতরিৎ থেকে কোশ্চেন আসবেই, ফিরাতে পারবে না। তারপরে আমাদের নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, এগুলো থেকে কোশ্চেন আসবেই। ওকে, আর গ্যালভানোমিটারের বিক্ষেপ সবচাইতে সুবেদী হচ্ছে 45 ডিগ্রিতে, এটা আসে। সিরামিক চুম্বক হলো আয়রন অক্সাইড আর বেরিয়াম অক্সাইডের মিশ্রণ। সিরামিক চুম্বক হচ্ছে আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইডের মিশ্রণ। আর শঙ্কর চুম্বকের ক্ষেত্রে 80% কার্বন থাকে, 80% বা এর বেশি কার্বন থাকলে এটা স্থায়ী চুম্বক তৈরি করে। আর অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় কই? মোটরে, জেনারেটরে, এগুলাতে। ঠিক আছে। আর ম্যাগনেটাইট, Fe3O2, Fe2O3,
চুম্বকের আকরিক বলা হয় এটাকে। এই কোশ্চেনটাও আমার ইম্পর্টেন্ট আছে যে চুম্বকের আকরিক কোনটা। চুম্বকের আকরিক হচ্ছে ম্যাগনেটাইট বা Fe2O3 Fe2O3। আর যদি Fe3O4 হয় তাহলে এটা তো আমরা দেখে আসলাম, এটার মান হচ্ছে ফেরাইট, এটার নাম হচ্ছে ফেরাইট। আর যদি এক করে কমায় দাও Fe2O3 দাও তাহলে এটার নাম হচ্ছে ম্যাগনেটাইট। ঠিক আছে, ওকে। এই অধ্যায় শেষ। এই যে উদাহরণগুলা পড়ে নিবা। আর এই যে শঙ্কর চুম্বক থেকে দেখবা বইতে সুন্দর করে দেওয়া আছে, আমির স্যারের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, দেখবা পারমেলয় কার মিলা হয়, পারমেলয়, স্টেলয়, এগুলা কে কার সাথে যুক্ত হয়ে স্টেলয় গঠন করে, কার সাথে যুক্ত হয়ে পারমেলয় গঠন করে। এই 4-5টা একটা ছক আছে, পারমেলয়, স্টেলয়, এরকম 4-5টা নাম আছে। তো এই আমির স্যারের বই থেকে এটা পড়তে হবে, এটা এক নজর দেখে নিলেই হবে। এটাই হচ্ছে তড়িৎ চুম্বক ক্রিয়া, এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। এই হিস্টেরোসিস চুম্বকগ্রাহিতা এগুলো এতটা আসে না। আমরা আপাতত সাজেশন ক্লাস যেহেতু আমরা এইটুকুই পড়াইলাম। বলো পারবা কিনা এই পর্যন্ত? তড়িৎ চুম্বক ক্রিয়া শেষ, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া শেষ। আমাদের ক্লাস প্রায় 2টা মিলে 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। আর আমাদের হচ্ছে স্থির তড়িৎটা দেখব। স্থির তড়িতে শুধু টপিক বলে দিব, তোমরা পড়বা। কোশ্চেন বলে দিচ্ছি সব জায়গায়, তবে এখন আসলে টপিক বলে দিলেও তোমরা পড়বা না, ফাঁকিবাজি করবা। এই পর্যন্ত আমাদের দেখি কমেন্টগুলো পাচ্ছি না। ওকে, স্থির তড়িতে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কুলম্বের সূত্রের মধ্যে পেজটা আরেকবার দেখান, এই পেজের নোট সব পাওয়া যাবে। হ্যাঁ, পেজের নোট সব পাওয়া যাবে, সমস্যা নাই। ওকে, টিকোনাল আছে, হ্যাঁ টিকোনাল। তাহলে দেখো আমাদের এই যে এখান থেকে স্থির তড়িতে যদি তুমি যাও তাহলে স্থির তড়িতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কুলম্বের সূত্রের। এখান থেকে একটা বিষয় ইম্পর্টেন্ট, কুলম্বের সূত্র থেকে এই F = Q1 Q2 ডিভাইডেড বাই r²। এখানে আমাদের আছে বলো কে মানে হচ্ছে কি 1/4πε0, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r²। এইখান থেকে আমাদের লাগবে ε0 এর মান একক, ε0 এর মান একক। ε0 এর মান কত বলতো? 8.854 ইন্টু 10⁻⁻12। ঠিক আছে, ইন্টু 10⁻⁻12 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আর টোটালি 1/4πε0, এইটার মান হচ্ছে 9 ইন্টু 10⁹। একক হবে উল্টা, কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের একক বলো? এটা হচ্ছে আমাদের 1/4πε0 পুরাটার একক এবং মান। এইখান থেকে এই দুইটা ইম্পর্টেন্ট। আর এই যে যদি আর এর ভ্যালুটা দ্বিগুণ করি, আর 2 গুণ করলে এফ কত গুণ হবে বলো? আর 2 গুণ করলে এফ কত গুণ হবে? তাহলে F2 = 1/2² F1, 1/2² F1। তার মানে অ্যান্সার হচ্ছে 1/4 F1, 1/4 হবে। আর যদি দূরত্ব অর্ধেক করো তাহলে বল হবে 4 গুণ। এখান থেকে অঙ্ক আসলে এই একটাই আসবে, আমাদের এই একটাই আসবে। ওকে, চার্জ থেকে যদি কোশ্চেন হয় তাহলে চার্জ নিয়ে বলি। চার্জ হচ্ছে সবচাইতে বেশি, সব থেকে বেশি হচ্ছে আমাদের উত্তল তলে। চার্জ সব থেকে বেশি কই? এই কোশ্চেনটা যদি দেয় তাহলে সব থেকে বেশি চার্জ হচ্ছে উত্তল তলে। এটা এগ্রিতে 19-20 আসছে। হ্যাঁ, এগ্রি 19-20। চার্জ সবসময়, এবার মনে হয় কোনো একটাতে আসছে 20-21, মনে নাই। তাহলে চার্জ সব সময় বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তাহলে চার্জ সব সময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। চার্জ সব সময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এটা হচ্ছে আমাদের চার্জের বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট। এই দুইটা স্টার দিবা।
এই দুইটা স্টার দিবা। আর এই যে কুলম্বের সূত্রটা আসলে প্রযোজ্য হয় বিন্দু চার্জের ক্ষেত্রে, কুলম্বের সূত্র কিন্তু বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, এবং আমাদের বিন্দু চার্জটা হচ্ছে খুবই ছোট চার্জ। বিন্দু মানে বোঝাই যাচ্ছে যে ও খুবই ছোট, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। ঠিক আছে, এককগুলা উল্টা হয়েছে, এককগুলা উল্টা হয়েছে। এপসাইলের নট ইকুয়াল টু কুলম স্কোয়ার পার নিউটন মিটার। দাঁড়াও আমি একক বের করি। এপসাইলের নট ইকুয়াল টু হচ্ছে হ্যাঁ কুলম স্কোয়ার পার নিউটন মিটার, সরি কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এটার একক, আর এটার একক হবে, এটার একক হবে তাহলে উল্টা হবে রে। এটার একক হবে আমাদের কত বলো, এটার একক হবে নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, পার কুলম স্কোয়ার, পার কুলম স্কোয়ার। সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলার একটা ক্লাস আছে ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবের লিঙ্ক তুমি এই গ্রুপেই পাবা। ইউটিউবে এক ক্লাস করলে তুমি 30% কোশ্চেন কমন পাবা, মানে ভার্সিটির ক্ষেত্রে 30% কমন, মানে 100%-এর মধ্যে 30% কমন পাবা তুমি এই ইউটিউবের এক ক্লাস থেকে। সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক খুব সুন্দর করে ক্লাস নিছি, এবং ওইটা নোট করে নিলেই হবে। ওকে, এখন দেখো এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলা মেডিকেলে আসছিল বা আসার মতো, পৃথিবীর বিভব কত, পৃথিবীর নিট বিভব হচ্ছে 0। এবার আনফোর্সে 20-21 আসছে, আমাদের আনফোর্স 20-21, পৃথিবীর নিট বিভব কত, 0। পৃথিবীর নিট বিভব হচ্ছে 0, এবং পৃথিবীর ধারকত্ব কত, পৃথিবীর পৃথিবীর ধারকত্ব হচ্ছে আমাদের কত বলো, 711.11 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে পৃথিবীর ধারকত্ব। ইউটিউবের লিঙ্ক আমাকে ইনবক্স করো, আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই। আফরিন জাহান স্মৃতি আমাকে ইনবক্স করলে লিঙ্ক দিয়ে দিব, প্যারা নাই। এবং ইউটিউবের প্লে লিস্টে মেডিকেলের 15টা ক্লাস আছে। 15টা ক্লাস কেউ যদি করে, ওর ফিজিক্স নিয়ে কোনো প্যারা নাই, ফিজিক্স নিয়ে কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই। এবং আজকের ক্লাসও যেহেতু 2টা পার্ট হয়েছে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, ইউটিউবে করে নিও। ওকে, তাহলে পৃথিবীর নিট বিভব 0, পৃথিবীর ধারকত্ব হচ্ছে এত। এইখান থেকে আমাদের যে সমীকরণগুলো আছে, যেমন তড়িৎ প্রাবল্য থেকে কোশ্চেন আসতে পারে। এটা সমীকরণটা মনে রাখো, E=F/Q। বলের সমীকরণ থেকে একটা চার্জ বাদ দিয়ে দিলেই আমার প্রাবল্যের সমীকরণ পাওয়া যাচ্ছে। তার মানে 9 × 10⁹ কিউ 2টা ছিল, এখন একটা হয়ে গেছে। এটাই প্রাবল্যের সমীকরণ, এবং মনে রাখবা এই প্রাবল্যটা হচ্ছে গোলকের অভ্যন্তরে শূন্য হয়, গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য, গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য। ঠিক আছে, গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য। ওকে, তাহলে এইটুকু হচ্ছে তড়িৎ প্রাবল্য থেকে অনেক ইম্পর্টেন্ট। এবং তড়িৎ প্রাবল্য আর বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে যে E=dV/dr। এই সম্পর্কটা বিভব আর প্রাবল্যের, এটা অনেক আসে। এবং গোলকের অভ্যন্তরে ভোল্টেজ কত, এটাও তোমাকে কোশ্চেন দিবে যে গোলকের অভ্যন্তরে ভোল্টেজ কত, ভোল্টেজ বা বিভব আর কি, বিভব। ঠিক আছে, বিভব পার্থক্য হচ্ছে আমাদের পৃষ্ঠের সমান। এটা অনেকে 0 মনে করে। গোলকের অভ্যন্তরে বলুক বা কেন্দ্রে বলুক, যেই জায়গাতেই বলুক, বিভবের মান হবে পৃষ্ঠের সমান। ঠিক আছে, পৃষ্ঠের সমান। আর এইখান থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, চার্জ ঘনত্ব। ঠিক আছে, চার্জ ঘনত্ব, যেটার ঘনত্ব বলবে, আমি আগেই বলছি, যার ঘনত্ব বলবে ওইটারে কি করব, ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তাহলে চার্জ ঘনত্ব হচ্ছে সিগমা। তাহলে সিগমা = চার্জ ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে একক কি হবে কুলম পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে চার্জ ঘনত্বের একক। ঠিক আছে, এবং তড়িৎ প্রাবল্য এবং এই চার্জ ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে যে E= চার্জ ঘনত্ব ডিভাইডেড বাই এপসাইলন নট। এইটা আমাদের সিইউতে আসছিল 19-20, সিইউতে এই কোশ্চেনটা আসছিল যে তড়িৎ প্রাবল্যের সাথে চার্জ ঘনত্বের কি সম্পর্ক। তড়িৎ প্রাবল্য চার্জ ঘনত্ব ডিভাইডেড বাই এপসাইলন নট। ওকে, ভোল্টেজ থেকে তোমার যদি যেই কোশ্চেন আসতে পারে যে V ইকুয়াল টু আমাদের হচ্ছে এই যে কত 9 × 10⁹ Q/R,
ঠিক আছে। আর ডাব্লু ইকুয়াল টু ভি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ, এটাই হইতে পারে। তাহলে একক কি হবে বলো? একক হচ্ছে জুল পার কুলম, জুল পার কুলম, জুল পার কুলম, বা এটার আমরা একক জানি যে বোল্ট, বোল্ট। হ্যাঁ, এটার একক আমরা জানি কি? বোল্ট। ভোল্টেজের একক হচ্ছে বোল্ট। এইখানে বর্গক্ষেত্র থেকে তোমার কোশ্চেন আসতে পারে, বর্গক্ষেত্র এখান থেকে তোমার কোশ্চেন দিতে পারে যে 4টা কর্নারেজ Q1 Q2 Q3 Q4, তাহলে এই সেন্টারে যদি 0 হয় তাহলে এই 4টার যোগফল হবে 0, Q1 Q2 Q3 Q4 এই 4টার যোগফল হবে 0 0। এটাই হচ্ছে বর্গক্ষেত্রের কেন্দ্রে শূন্য হওয়ার শর্ত, শূন্য হওয়ার শর্ত। ধরো আমি একটাতে দিলাম 3, একটাতে দিলাম -4, একটাতে দিলাম 7, তাহলে এই বিন্দুতে কত চার্জ দিলে সেন্টারে 0 হবে বলো? সেন্টারে 0 হবে বলো, যে এটার অ্যান্সার কত হবে? 3টা কর্নারে দেওয়া আছে, একটাতে +3, একটাতে -4, একটাতে +7, আর একটাতে কত চার্জ দিলে এখানে 0 হবে? 0 হবে, বলো 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 দ্রুত। তাহলে আমাদের হচ্ছে, আর চলতরিতের ক্লাস 100%, এবং চলতরিতের ক্লাস আমি প্রাইভেট ব্যাচেও পড়াই নেই, প্রাইভেট ব্যাচেও ফ্রি ক্লাসটাই দিছি, কারণ ওই ক্লাসটা 100% মানে ওই ক্লাসের বাইরে কোনো কোশ্চেন আসবে না। চলতরিতের ক্লাসের লিঙ্ক কই পাবা? ইউটিউবে। ইউটিউব লিঙ্ক কই পাবা? আমার কাছে নক দিলেও হবে, অথবা ইউটিউবের লিঙ্ক তুমি এই গ্রুপে পিন করা পাবা, নতুনটা থেকে করতে হবে। তাহলে দেখো এইখানেও হচ্ছে আমাদের হবে -6, যেহেতু +10 আছে তাহলে এটা আমার -10 হইতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে -6। এই যে 3 -4 +7 প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে কিউ এর মান হচ্ছে -6। মাহফুজা ইসলাম 6 দিতেছে, যারা 6 দিছে ওরা বুঝে নাই, তাহলে এদের অ্যান্সার হবে -6। তাহলে বলো যে বিভব, তড়িৎ প্রাবল্য, তারপরে হচ্ছে চার্জ, ঘনত্ব, চার্জ, ইটিসি পারবা কিনা? লাস্ট টপিকে যাব, আজকের ক্লাসের লাস্ট টপিকে যাব। লাস্ট টপিক এই তাপগতিবিদ্যা অধ্যায়, চলতরিত অধ্যায়, ইউটিউব থেকে যা আছে ওইটা করলেই হবে। হ্যাঁ, ওইটা করলেই হবে, এবং 100%। এবং এই তাপগতিবিদ্যা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে ইঞ্জিন থেকে আসতে পারে, অথবা আমাদের হচ্ছে তাপমাত্রার স্কেল থেকে আসতে পারে, তাপমাত্রার স্কেল। এবং আমাদের হচ্ছে চলতরিতের যেই ক্লাসটা নিয়েছি ওই ক্লাস করলে 100% কমন পাবা, এবং শিওর কমন পাবা, কোনো রকম ডাউট ছাড়া কমন পাবা, তাহলে আমাদের এখন ধারকটা পড়তে হবে। ধারক সি ইকুয়াল টু কিউ/বি, চার্জকে ভোল্টেজ দিয়ে ভাগ করলেই আমাদের ধারক পাওয়া যায়। তাহলে একক হচ্ছে কুলম্ব পার ভোল্ট, অথবা এটাকে বলে ফ্যারাড। হ্যাঁ, তাহলে ধারকের একক হচ্ছে ফ্যারাড। ধারকের সমবায় আছে, 2টা সমবায় আছে, সমবায়টুকু পড়বা। আর হচ্ছে ধারকের সমবায় শ্রেণী আর উল্টা, রোধের সাথে উল্টা। সঞ্চিত শক্তির সমীকরণ পড়বা, সঞ্চিত শক্তির সমীকরণ পড়তে হবে। আমারও হচ্ছে খিদা লাগছে, খাইতে হবে। নেক্সট ক্লাস কালকেই নিবনি। নেক্সট ক্লাস কালকে নিয়ে শেষ করে দিব। হ্যাঁ, আমাদের হচ্ছে মেডিকেলের যে 3 নাম্বার ক্লাস কালকে শেষ করে দিব ইনশাল্লাহ। তাহলে হচ্ছে তোমরা আরো 2 দিন আছে, 2 দিন তোমরা পড়তে হবে, 27, 28, 29, 30 এগুলো নিজেদেরই পড়তে হবে, এবং কালকে সাজেশন ক্লাস শেষ হয়ে যাবে। যে অধ্যায়গুলো আমি ফ্রি ক্লাস নিছি ওই অধ্যায়গুলো পড়াবো না, যে অধ্যায়গুলো ফ্রি ক্লাস নেই ওই অধ্যায়গুলোর সাজেশন দিব। তাইলে আমাদের হচ্ছে 100% কমপ্লিট। এই ধারক থেকে সঞ্চিত শক্তির সমীকরণগুলো পড়তে হবে। ডাব্লু ইকুয়াল টু ½ QB আর Q² ডিভাইডেড বাই 2C। এই 3টা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির সমীকরণ। তো তোমাকে কোশ্চেন দিবে নিচের কোনটি ধারকের সঞ্চিত শক্তির সমীকরণ নয়, এটা একটু স্টার দিও, এটা ইম্পর্টেন্ট আছে যে নিচের কোনটি সঞ্চিত শক্তির সমীকরণ নয়। তাহলে এই 3টা বাদে যেটা অপশনে থাকবে ওইটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে ধারক থেকে আমাদের ধারকের ব্যবহার লাগবে। হ্যাঁ, এইখান থেকে আমাদের ধারকের ব্যবহার পড়তে হবে, ব্যবহার পড়তে হবে। কিরশফের সূত্রের ব্যবহার পড়তে হবে, কিরশফ বা কারশফ যেটাই বলো, কিরশফের ব্যবহার, সূত্রের ব্যবহার কই ব্যবহার করা যায়? মিটার ব্রিজে ব্যবহার করা যায়, হুইটস্টোন ব্রিজে ব্যবহার করা যায়, তারপরে আমাদের পোটেনশিওমিটারে ব্যবহার করা যায়, জটিল বর্তনীতে ব্যবহার করতে হয়। হ্যাঁ, তাহলে কিরশফের সূত্র ব্যবহার করতে হয় জটিল বর্তনীতে, আর এটা ব্যবহার করা যায় হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এটা ক্লাসে বলি না, এই কারণে এখানে বলে দিলাম। হুইটস্টোন ব্রিজ, তারপরে মিটার ব্রিজ,
এইগুলাতে আমাদের কি ব্যবহার করা হয়, কিরশফের সূত্র ব্যবহার করা হয়। দুইটা সূত্র আছে আমাদের মোটামুটি কিরশফের। একটা হচ্ছে যে প্রবাহের গড় প্রবাহের মান হচ্ছে 0, আর একটা হচ্ছে গড় বিভব তড়িৎচালক শক্তি বা গড় ই ইকুয়াল টু, মানে এটারে বলতে পারো গড় সামেশন অফ তড়িৎচালক শক্তি ইকুয়াল টু 0। এই দুইটা সূত্র আছে, দুইটা সূত্র হচ্ছে কিরশফের আছে। ধারকের ব্যবহারটা অনেকবার আসছে, এই কারণে বললাম যে ধারকের ব্যবহারটা পড়া লাগবে। ধারকের সঞ্চিত শক্তি সমীকরণ পড়তে হবে। ধারক কয় ধরনের আছে? ধারক আছে আমাদের দুই ধরনের ধারক আছে, দুই ধরনের। কি কি ধারক? সমান্তরাল পাত ধারক, একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, আর একটা আছে হচ্ছে গোলাকার ধারক, গোলাকার। ঠিক আছে, এই দুই ধরনের ধারক আমাদের পাওয়া যায়। এবং ধারকের সমবায় কয়টা? শ্রেণী সমান্তরাল। রোধের সমবায় কিন্তু আসলে আমির স্যারের বইতে 3টা, এবং 3টাই আসলে সঠিক। রোধের সমবায় হচ্ছে শ্রেণী, সমান্তরাল এবং মিশ্র। এটা কিন্তু আমাদের 3টাই দাগাইতে হবে। যদি তুমি আসে সমবায় রোধের কয়টা? 3টা, এটাই দাগাইতে হবে, যে মিশ্র সহ দাগাইতে হবে। হ্যাঁ, মিশ্র সহ দাগাইতে হবে। তাহলে বলো পারবা কি না পারবা না, বলো শেষ। আর এই যে এইখান থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড, -40 ডিগ্রি ফারেনহাইট, 574.25 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল 574.25 কেলভিন। এই কোশ্চেন দুইটা ইম্পর্টেন্ট আছে। যদি T2 ইকুয়াল টু 0 হয় তাহলে এইটার দক্ষতা হবে 100%, কারণ ইঞ্জিনের দক্ষতা হবে 100%। এইটা ইম্পর্টেন্ট আছে। এনট্রপির একক ইম্পর্টেন্ট আছে। এনট্রপি বাড়ে কখন? অপ্রত্যাগামী প্রক্রিয়ায় বাড়ে, এটা ইম্পর্টেন্ট আছে। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। ওকে, অনেক তথ্য পড়াইয়া দিছি মেডিকেলে। এই গুছানো তথ্যগুলা যদি কেউ সুন্দর করে নোট করো, কাইন্ডলি গ্রুপে আপলোড দিয়ে দিবা, সবার যাতে উপকার হয়, সবাই যাতে পড়তে পারে। অ্যাটলিস্ট শেষ রাতের রিভিশনের জন্য এই নোটগুলা ইম্পর্টেন্ট। এবং যে নোট করবা সুন্দর করে একটু দিয়ে দিবা যাতে সবাই পায়, এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিবা, যাতে তোমার পরীক্ষার আগের দিন রাইতে খুঁজতে না হয়। শেষ রাতের রিভিশনের জন্য কিন্তু সব দরকার নাই, জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলা মেমোরাইজ করা দরকার। ওকে, আশরিফা, তারপরে আবিদ। ওকে, ঠিক আছে। স্টে উইথ ফিজিক্স সেন্টার্স। আমরা হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ কালকেই ক্লাস নিব আবার। কালকেই আবার হচ্ছে এই টাইমে যারা ক্লাসে ছিলা, এনট্রপি আসলে কার বেশি দাগাবো? এনট্রপি যদি আসে, প্রকৃতপক্ষে এনট্রপি বেশি প্লাজমা অবস্থার, তবে যেহেতু বইতে গ্যাস দেওয়া, গ্যাসই দাগাবা। হ্যাঁ, সবচাইতে বেশি মেডিকেলে যদি আসে গ্যাসীয় দাগাবা। তবে সঠিক তথ্য হচ্ছে সবচাইতে বেশি এনট্রপি প্লাজমা অবস্থায়, সবচাইতে বেশি প্লাজমাই, তবে দাগাবা যদি আসে গ্যাস দাগাবা, কারণ ওরা বই ফলো করে আমির স্যারের। তবে এটা ভুল তথ্য আসলে। ওকে, ঠিক আছে, তাহলে অচেনা কৃপাচার্য। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে গুড লাক। এই যে দেখো কত সুন্দর ফুল, সবাইকেই গুড লাক। এবং কালকে আমরা ফার্স্ট পার্টের একটা ক্লাসেই শেষ করে দিব ইনশাল্লাহ। ফিয়ামানিল্লাহ, অবশ্যই দোয়া। এবং আমি চেষ্টা করতেছি, এই যে দেখো ফ্রি ক্লাসগুলো নিচ্ছি তোমাদের জন্য। আমি কিন্তু মেডিকেলের অনেক ক্লাস নিচ্ছি, এবং ভার্সিটি যারা পরীক্ষা দিবে এদেরও হতাশ হওয়ার কিছু নাই। ভার্সিটিদের জন্য আমাদের ফ্রি ক্লাস থাকবে, রেগুলার থাকবে। এবং এই মেডিকেল শেষ হলে আমরা টার্গেট থাকবে ভার্সিটি, যেহেতু যখন যেটা সামনে ওইটাই টার্গেট। ওকে, আল্লাহ হাফেজ।